নমস্কার। আজকে আমরা আলোচনা করব অষ্টম ভাব। রাশিচক্রের অষ্টম ভাব থেকে আমরা কি জানতে পারি, বা কোন গ্রহ অষ্টম ভাবে থাকলে কি ফল দেয়, বা কোন রাশি অনুযায়ী অষ্টম ভাবের ফলাফল। দেখুন, তো এটা যদি আমরা অষ্টম ভাব, তাহলে যদি আমরা মকর লগ্ন ধরি, তাহলে সবসময় আমরা ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীতে এইভাবে আমরা গুনতি করব। এই তাহলে এটা যদি মকর লগ্ন আমরা ধরি, তার অষ্টম ভাব হচ্ছে 1 2 3 4 5 6 7 অষ্টম ভাব হচ্ছে সিংহ। তো অষ্টম ভাবের অধিপতি হচ্ছে কিন্তু এখানে সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি। তো এইভাবে আমরা অষ্টম ভাবের বিচার করব। অষ্টম ভাব হচ্ছে, প্রথমে বলি, অষ্টম ভাব হচ্ছে মৃত্যুর গৃহ। যে গৃহ, এই ভাবটা সম্পর্কে আমরা কেউ ভাবতেও চাই না, বা এটা সম্বন্ধে আমরা যদি কাউকে যে কোনো সাবধানে বাণী বলি যে এটা নিয়ম মেনে চলুন, অষ্টম ভাবটা আপনার ডিস্টার্ব আছে, সেই নিয়মও কিন্তু অনেকেই মেনেও চলে না। তো অষ্টম গৃহের কথা কিন্তু কেউ প্রকাশও করতে চায় না, কারণ অষ্টম গৃহ থেকে আমরা যেটা বিচার করে থাকি সেটা হচ্ছে গোপন ভালোবাসা বা কামনা বাসনার কথাও কিন্তু বিচার করে থাকি, যেটা কেউ প্রকাশ করতে চায় না। সেই জন্য একে হাউস অফ সিক্রেটও কিন্তু বলা হয় অষ্টম ভাবকে। তো এই অষ্টম ভাব থেকে আমরা কী কী জানতে পারি? প্রথমত অষ্টম ভাব হচ্ছে আমরা আয়ু জানতে পারি। অষ্টম ভাব থেকে মৃতের সম্পত্তি জানা যায়, বা আমরা যে এলআইসি বা জীবন বিমা যা করি সেটাও কিন্তু অষ্টম ভাব, বা মানুষের খাবারের জন্য সংগ্রাম করে সেটাও অষ্টম ভাব। বিবাহে স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর যে কাছ থেকে অর্থ পাবো কিনা সেটাও কিন্তু অষ্টম ভাব। উত্তরাধিকার সূত্রে টাকা পয়সা যেটা আমরা পাই সেটাও কিন্তু অষ্টম ভাব। বা গোয়েন্দা, কোনো যুদ্ধবিগ্রহ, বা কোনো গুপ্তবিদ্যা, শেয়ার মার্কেট, এগুলো কিন্তু আমরা অষ্টম ভাব থেকে বিচার করে থাকি। মেন কিন্তু আমরা বিচার করে থাকি যেটা মৃত্যু, সেটা হচ্ছে কিন্তু অষ্টম ভাব থেকে বিচার করা হয়, এবং উত্তরাধিকার সূত্রে যেটা অর্থপ্রাপ্তি বা যেটা বুঝি আমরা সেটা কিন্তু অষ্টম ভাব থেকে বিচার করা হয়। অষ্টম ভাব হচ্ছে সপ্তম ভাবের দ্বিতীয় গৃহ। সপ্তমকে ভাবকে যদি আমরা এক ধরি, তাহলে অষ্টম ভাব হচ্ছে তার দ্বিতীয় গৃহ। দেখুন, এই দ্বিতীয় গৃহ থেকে সপ্তম ভাব হচ্ছে আপনার পার্টনার। যদি ছেলে হয় তাহলে মেয়ে, মেয়ে হলে ছেলে, তার থেকে অর্থাৎ কারো ওয়াইফ চাকরি করবে কিনা আমরা যখন বুঝবো, যদি ছেলের ছক আমরা ধরে নিই, তাহলে তার সপ্তম ভাব হচ্ছে তার স্ত্রী বা ওয়াইফ, তার দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের ভাব। সুতরাং এই অষ্টম ভাবেই কিন্তু আমরা বিচার করে থাকবো। তো এই অষ্টম ভাবে কিন্তু বলে দিবে যে তার স্ত্রীর থেকে সে টাকা পয়সা পাবে কি পাবে না। আবার উত্তরাধিকার সূত্রে কতটা অর্থ পাবে সেটাও কিন্তু এই অষ্টমভাবে কিন্তু বলবে, অষ্টমভাবে নির্দেশ করে থাকবে। আর আপনি কোনো বিপদে পড়লে কতটা সচেতন থাকবেন বা কীভাবে সেই বিপদের মোকাবেলা করবেন সেটাও কিন্তু বলবে কিন্তু এই অষ্টম ভাব। আর একজনকে যদি আপনি বলছেন যে দেখুন যে আপনার এই এই কাজটা করে আপনার ক্ষতি হচ্ছে, কিন্তু আপনি কাজটা করবেন না, সে দেখবেন সেটা শুনেও কিন্তু শুনছে না, সেটাও কিন্তু বিচার করা হয় অষ্টম ভাব থেকে। যে কাউকে তো আমরা বলি যে আপনি মদ খাবেন না, বা এটা আপনার বিপদ আছে, আপনি এটা করবেন না, সে কথাটা শুনছে না, তা সেটাও কিন্তু করছে কিন্তু অষ্টম ভাব থেকে বিচার্য বিষয়। যেমন ধরুন, শেয়ার মার্কেটে অনেকে টাকা ইনভেস্ট করে, কিন্তু লাভ তো পায় দু একজন, বাকিজন তো পায় না, তাদের তো পয়সাগুলো চলে যায়। আপনি তারা যদি অষ্টম ভাব খারাপ থাকে, তাকে আপনি যতই বোঝান, যতই বলেন, সে কিন্তু সেটা কোনো মতেই শুনবে না। সেটাও কিন্তু বিচার্য বিষয় কিন্তু এই অষ্টম ভাব। যেমন বেশিরভাগ মানুষ যেমন সর্বশান্ত হয়ে গেল শেয়ার মার্কেটে টাকা ঢেলে ঢেলে, হ্যাঁ, কিন্তু রাতারাতি বড় লোক হওয়ার স্বপ্ন দেখা, সেটাও কিন্তু এই অষ্টম ভাবে কিন্তু বিচার্য বিষয়। অষ্টম ভাব থেকে আমরা যে কোনো গুহ্যবিদ্যা, তন্ত্র, এগুলোও কিন্তু অষ্টম ভাব থেকে বিচার্য বিষয়। তো কোনো ব্যক্তির যদি অষ্টম ভাবের সঙ্গে যদি নবম ভাবের কানেকশন না থাকে, বা নবম ভাব যদি ভালো না হয়, তাহলে সে ব্যক্তির মধ্যে আধ্যাত্মিক জ্ঞান থাকতে পারে বা আধ্যাত্মিকতার প্রতি তার আকর্ষণ থাকতে পারে, কিন্তু সেটা তার প্রকাশ হবে না যদি নবম ভাবের না এর সঙ্গে কানেকশন থাকে। অবশ্যই তাহলে নবম ভাবের কানেকশন কিন্তু অষ্টম ভাবের সঙ্গে যদি থাকে, তাহলে তার আধ্যাত্মিক জ্ঞানের প্রকাশ ঘটবে। আর না হলে তার মধ্যে আধ্যাত্মিক জ্ঞান থাকবে, কিন্তু সেই জ্ঞানটা সে প্রকাশ পাবে না যদি অষ্টম ভাব সঙ্গে নবম ভাবের কানেকশন না থাকে। আরেকটা জানি যে আমরা অষ্টম ভাবের যে কারক গ্রহ, সেটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু শনি মহারাজ। শনি মহারাজ হলো কিন্তু অষ্টম ভাবের কারক গ্রহ। তিনি কি করেন? মানুষকে, আমরা জানি, যাকে পুড়িয়ে খাঁটি সোনা বানান, যে মানুষকে সংসারের
আসল উপযোগী কিন্তু বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কিন্তু এই শনি মহারাজই মানুষের নতুন চেতনার সৃষ্টি করে বা নতুন কোনো সৃষ্টির বীজ বপন করে, সেটা কিন্তু শনি মহারাজ। এই অষ্টম ভাবের কারক গ্রহ হচ্ছে কিন্তু শনি মহারাজ, যে শনি মহারাজ মানুষকে আসল মানুষে বানায় বা তাকে তার বিভিন্ন কী বলো খারাপ অভ্যাস বা আধ্যাত্মিক জ্ঞানের দিকে নিয়ে যাওয়া, খারাপ অভ্যাস থেকে বের করে বা আধ্যাত্মিক জ্ঞানের দিকে নিয়ে যাওয়া, সেটা কিন্তু শনি মহারাজই করে থাকে। নতুন করে যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটায়, সেটা কিন্তু শনি মহারাজই করে থাকে। আর নতুন যে সৃষ্টির বীজ বপন করা, সেটাও কিন্তু শনি মহারাজ করে থাকে। এই অষ্টম ভাবের কারক গ্রহ হলো কিন্তু এই শনি মহারাজ। এবার দেখুন, আমরা প্রথমে যখন কোনো অষ্টম ভাব বিচার করব, সেক্ষেত্রে লগ্ন থেকে বিচার করা উচিত, রাশির থেকে বিচার করা উচিত এবং শেষে রবির থেকে বিচার করা উচিত। লগ্ন মানে হচ্ছে আমাদের শরীর, রাশি হচ্ছে আমাদের মন, আর রবি হচ্ছে আমাদের আত্মা। এই লগ্ন বা শরীর, রাশি মানে মন, রবি হচ্ছে আত্মা, এই তিন দিক থেকে কিন্তু অষ্টম ভাবের বিচার করলে আমরা সঠিক তার ফলাদেশ করতে পারবো। এই জন্যে আমরা বলি এই সবসময় অষ্টম ভাব বিচারের ক্ষেত্রে সুদর্শন চক্র অবশ্যই দেখা উচিত। তবে গ্রহদের অবশ্যই সেখানে শুধু অষ্টম ভাব দেখলে হবে না, সেখানে অষ্টম ভাব বা ভাবপতি যে গ্রহগুলো আছে তারা উচ্চ আছে না নিচু আছে সেটা দেখতে হবে, বলে তাদের কি ক্ষমতা আছে দেখতে হবে, লাস্টের নবাংশ কিন্তু অবশ্যই দেখা প্রয়োজন অষ্টম ভাব বিচারের ক্ষেত্রে। এবার দেখুন, যদি কারো মেষ রাশি অষ্টম ভাব পড়ে, অর্থাৎ ধরুন কারো হচ্ছে কন্যা লগ্ন, তাহলে কন্যা লগ্নে তার অষ্টম ভাব কোনটা হবে? 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ মেষ রাশি। তাহলে মেষ রাশি যদি কারো অষ্টম ভাব পড়ে, তাহলে এই ব্যক্তিরা কীরকম হবে? এই জাতকের মধ্যে কামনা বাসনার একটা কী বলবো, সবসময় একটা কামনা বাসনার ভাব থাকবে, এবং এটাও কী বলবো, কামনা বাসনার অতৃপ্ত ভাব, যেটা সে যেটা চাইছে তার কামনা বাসনা কিন্তু কখনোই পূরণ হবে না কারো যদি মেষ রাশিতে অষ্টম ভাব পড়ে। এরা যে কোনো বিপদের সময় বা কোনো বিপর্যয়ের সময় এরা কিন্তু ঝাঁপিয়ে পড়বে, এবং এরা এদের কী বলবো যে নিজের ক্ষমতায় সেটা তার উদ্ধার করারও চেষ্টা করবে, এবং সবসময় নিজেও সুরক্ষিত থাকার চেষ্টা করে। যৌথভাবে বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে, যৌথভাবে ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্ত করলেও মানুষকে, এরা কিন্তু একা একাও কিন্তু সবসময় নিজেদের জীবনের চ্যালেঞ্জগুলো এরা নিতে প্রস্তুত থাকে, বা চ্যালেঞ্জ নিয়ে সেগুলো এরা মোকাবেলাও করতে পারে। এভাবে বিশ্বরাশি যদি কারো অষ্টম ভাব পড়ে, তাহলে কী হবে? এই জাতিরা বিপদের সময় ঠিক মানুষের সঙ্গে কীরকম আচরণ করা উচিত বা শান্তমতায় বিপদের কোনো মোকাবেলা করতে পারে। এরা তবে সবসময় একটা কী বলবো যে মৃত্যুকে নিয়ে ভাবনা চিন্তা করে সবসময়, যে এবং এরা মৃতের সম্পত্তি পেয়ে থাকে, এবং এদের কাজ যদি এরা যদি জীবন বিমা বা এলআইসি নিয়ে কোনো কাজ করে বা জীবন বিমা নিয়ে কাজ করে, বা প্রাচীন বস্তু সময়ের ব্যবসা, হ্যাঁ, যেগুলো আমরা মানে প্রাচীন যুগের যেসব জিনিসপত্রের ব্যবসা, সেসব ব্যবসা যদি এরা করতে পারে, তাহলে কিন্তু এদের ব্যবসা ভালো হয়, এবং এদের বিশ্বরাশি যদি কারো অষ্টম ভাব পড়ে, তাদের ব্যবসায়িক বুদ্ধিও কিন্তু থাকে। এভাবে মিথুন রাশি যদি কারো অষ্টম ভাব পড়ে, তাহলে এই ব্যক্তিরা কোনো একটা জিনিস নিয়ে বিশেষ চিন্তাভাবনার মধ্যে সবসময় এরা থাকে, যে কোনো একটা জিনিস নিয়ে সবসময় চিন্তাভাবনার মধ্যে ঘোরাফেরা করে, যেটা সাধারণ মানুষের কাছে ওই চিন্তাভাবনাগুলো হচ্ছে আপত্তিকর বা ভয়ের কারণ, কিন্তু এরা কঠিন সমস্যার সমাধানও করতে পারে। এবার কর্কট রাশি যদি কারো অষ্টম ভাব হয়, কর্কট রাশি হচ্ছে চন্দ্রের ঘর, তাহলে এরা সবসময় আবেগে চলে, এদের জীবন সম্পর্কে জানার আগ্রহ বেশি, এবং প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে তারা আচরণ করবে সেটা কিন্তু এদের জানার সবসময় একটা, যে কোনো মানুষ কীভাবে তার প্রতিকূল পরিবেশটা কাটিয়ে এসেছে সেসব কিন্তু জানার আগ্রহ বা উৎসাহ সবসময় থাকে। যে কোনো প্রতিকূল পরিবেশ সম্পর্কে জানার আগ্রহ কিন্তু এদের থাকে, বা যে কোনো রকম কৌতূহলী আর একটু অ্যাকচুয়ালি, যে কোনো রকম বিষয়ে বিপদ সম্পর্কে বা কোনো বিপর্যয় সম্পর্কে জানার কৌতূহল কিন্তু কর্কট রাশির মধ্যে সবসময় থাকে। এবারে অষ্টম ভাব যদি কারো পড়ে, সিংহ রাশি যদি কারো অষ্টম ভাব পড়ে, তাহলে এরা একটু কী বলবো যে প্রেমের ব্যাপারে একটু শারীরিক দিকের প্রতি বেশি আগ্রহশীল, বা ব্যবসা চালানোর আগ্রহ এদের মধ্যে বেশি থাকে, আর সবসময় এরা চাইবে যে অপরের উপর প্রভুত্ব করবো, মানে কী বলবো যে তার কথা সবাই শুনে চলুক, তার কথা সবাই মেনে চলুক, হ্যাঁ, মানে কী বলো নেতৃত্বসুলভ মনোভাব যাদের অষ্টম ভাব সিংহ রাশিতে পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। এবার কন্যা রাশির ক্ষেত্রে যদি অষ্টম ভাব পড়ে কারো, তাহলে এরা ভাগ্যের উপর বিশ্বাস করে, এরা ভাবে যে ভাগ্যে যা আছে সেটাই হবে, বা যে কোনো গুপ্তবিদ্যায় বা কোনো গোয়েন্দা বিভাগের কাজে এরা খুব উৎসাহী থাকে, আর সাইকোলজি, কেমিস্ট্রি এসব নিয়ে এদের পড়াশোনা খুব ভালো হয়, আর শারীরিক দিক থেকে এরা কিন্তু ভালোই থাকে, যেটা
অষ্টম ভাব কন্যা রাশিতে পড়ে। এবার তুলা রাশিতে যাদের অষ্টম ভাব পড়ে, অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে অষ্টম ভাব হচ্ছে তুলা রাশি, তাহলে তুলা রাশিতে যাদের অষ্টম ভাব পড়বে তারা হচ্ছে বিবাহ সূত্রে টাকা পেয়ে থাকে, পার্টনারশিপ ব্যবসার দ্বারা অর্থপ্রাপ্তি হয়, আর গোপনে প্রেমের ব্যাপারে উৎসাহ থাকে, আর তার দ্বারা যথেষ্ট লাভবানও হয়। এবার বৃশ্চিক রাশি যদি কারো অষ্টম ভাব হয়, তাহলে এরা যে কাজটাই করে সেটা খুব গোপনীয়ভাবে করে, যতক্ষণ না সাকসেস হচ্ছে কাজটা ততক্ষণ তারা গোপনীয়তা রক্ষা করতে কিন্তু পারে, বা কাউকে বলবে না, সেই কাজটা করে কাউকে জানাবে না। এটা এর মধ্যে থেকে এরা আধ্যাত্মিক পথে বেশি চালিত হয়, বা আধ্যাত্মিকতার প্রতি এদের আগ্রহ বেশি থাকে, এবং এরা ঠাকুরের যথেষ্ট বিশ্বাসও থাকে, যাদের অষ্টম ভাব বৃশ্চিক রাশিতে পড়ে। এবার ধনু রাশিতে যদি কারো অষ্টম ভাব পড়ে, তাহলে এদের ব্যবসায় বুদ্ধি যথেষ্ট ভালো হয়, আর এরা আর্থিক লেনদেন বা কোনো ব্যাংক সংক্রান্ত কার্যকলাপ বা যেখানে আর্থিক লেনদেন হয় সেসব কাজ কিন্তু এরা খুব ভালোভাবে সামলাতে পারে। আর এই জাতক জাতিকাদের যে কোনো রকম বিপদে পড়া বা যখন প্রচণ্ড বিপদের মধ্যেও পড়ে যায় তখনও কিন্তু এরা আত্মবিশ্বাস হারায় না, বা সেই সিচুয়েশন থেকে বের করে আনার ক্ষমতা কিন্তু এদের এই অষ্টম ভাব যাদের ধনুরাশিতে পড়ে তারা কিন্তু বের করে নিয়ে আসার ক্ষমতাও থাকে, এবং এরা খুব পজিটিভ মাইন্ডের হয়। এই জন্য এদের এই পজিটিভ মাইন্ডই কিন্তু এদের ভাগ্যের চাবিকাঠি বলতে পারেন। এবার যদি মকর রাশি কারো অষ্টম ভাব পড়ে, তাহলে মকর রাশি যদি অষ্টম ভাব পড়ে তাহলে এরা অর্থের ব্যাপারে খুব দায়িত্বপূর্ণ, এরা ঋণ নেয় না বা ঋণ নিতে এরা পছন্দও করে না, বা জীবনে হঠাৎ করে কোনো পরিবর্তন হোক সেটাও কিন্তু এরা চায় না, এরা চায় জীবনে সংগ্রাম করে এগিয়ে যেতে সব সময়। আর কিছু কিছু সময় দেখা যায় এরা যে কোনো কাজ অর্ধেকটা করলো সেটা ছেড়ে দিল, আবার কোনো কাজ নতুন করে শুরু করার চিন্তাভাবনা করে। আর কুম্ভ রাশি যদি কারো অষ্টম ভাব পড়ে, তাহলে এই জাতক জাতিকাদের যেটা পড়ে যে কোনো একটা হঠাৎ করে এমন কোনো ঘটনার সাথে এরা জড়িয়ে যাবে, সেখানে জড়িয়ে যেয়ে তার জীবনের দৃষ্টিভঙ্গি বা তার চিন্তাধারাটা সম্পূর্ণ পাল্টে যাবে, এমন একটা কোনো ঘটনার মধ্যে পড়বে বা কোনো চাপের মধ্যে পড়বে যেটার কারণে তার দৃষ্টিভঙ্গি বা মৌলিক পরিবর্তন সম্পূর্ণ ঘটবে, তার জীবনে যেভাবে চলছে তার সম্পূর্ণ তার পরিবর্তন কিন্তু তার ঘটবেই। আর সাধারণ মানুষেরা এদেরকে একটু কী বলবো, যেটা ওটা অন্যরকম দৃষ্টিভঙ্গিতে কিন্তু দেখে। কুম্ভ রাশি যদি কারো অষ্টম ভাব পড়ে তাহলে সাধারণ মানুষ একটু অন্যভাবে তাদের দেখে, এরা খুব গোপনীয়তা রক্ষা করতে পারে, বা গোপনীয়তা কোনো কাজে গোপন রাখাটাই এদের কাছে আনন্দের বিষয় বলে এরা কিন্তু মনে করে। মীন রাশি যদি কারো অষ্টম ভাব পড়ে তাহলে এই জাতক জাতিকারা কী বলবো, নিজেদের আত্মার দর্শন বা আধ্যাত্মিক দর্শন কিন্তু এরা কিছু পেয়ে থাকে, আর যেটা অন্যের কাছে অন্য সাধারণ মানুষের কাছে কিন্তু সম্পূর্ণই অজানা থাকে। এদের মধ্যে এমন কিছু দক্ষতা থাকবে যার সন্ধান এরা নিজেরা পায় কিন্তু অন্য কাউকে কিন্তু জানায় না, বা বিপরীত প্রতিকূল পরিবেশের মধ্যে এই জাতক জাতিকারা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে আসতে পারবে সেখান থেকে। আর এরা শারীরিক দিক দিয়ে যথেষ্ট শক্তিশালীও হয়, আর জাতকের মানে মনের দিক থেকে খুবই ভালো বা সহানুভূতিশীল হয়। আর এরা যে কোনো সময় যে কোনো মানুষের যে কোনো বিপদে যারা যখন কোনো মানুষ বিপদে পড়ে তাদেরকে পাশে দাঁড়ায় এবং তাদেরকে দায়িত্ব সহকারে বা তাদের দায়িত্ব নিয়ে তাদেরকে বিপদ থেকে কিন্তু উদ্ধার করে, যদি মীন রাশি কোনো জাতক জাতিকার অষ্টম ভাব পড়ে। এবার ধরুন গ্রহ অনুযায়ী যদি আমরা ধরি, প্রথমে যদি আমরা ধরি যে গ্রহ অনুযায়ী অষ্টম ভাবে, তাহলে কী হবে, রবি যদি কারো অষ্টম ভাবে থাকে এবং সেটা যদি খুব নিচস্ত হয় বা খুব ভালো জায়গায় না থাকে, তাহলে এই ব্যক্তিদের কিন্তু বহু রকম দুঃখ কষ্ট জীবনে আছে। এদের চোখের সমস্যা আসতে পারে, এরা বেশিরভাগ সময় কিন্তু মিথ্যা কথা বলে, শত্রুর দ্বারা এরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়, আর এরা যে কোনো চিন্তাভাবনায় কিন্তু এরা অসংযমী মনোভাব বা এদের সঠিক চিন্তাভাবনা এরা করতে পারে না, এই জন্য এদের অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়। চন্দ্র যদি কারো অষ্টমভাবে থাকে বা অষ্টমপতি হয়, তাহলে এরা এই চন্দ্রই হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, চন্দ্র হচ্ছে রোগ শোকের কারণ হয়ে দাঁড়ায়। যদি কারো চন্দ্র অষ্টমভাবে থাকে, অশান্ত মন সবসময় অশান্তি থাকে, এরা সরকার দ্বারা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়, আর চোর থেকে সাবধান থাকা অবশ্যই প্রয়োজন। কাশি জ্বর ঠান্ডা লাগার প্রবণতা এদের মধ্যে কিন্তু থাকে, চন্দ্র যদি অষ্টমভাবে থাকে বা কারো অষ্টমপতি হয়। এবারে মঙ্গল যদি কারো অষ্টমভাবে থাকে বা অষ্টমপতি হয়, তাহলে এরা যে কোনো সময় মামলা মোকদ্দমা দুর্ঘটনায় কিন্তু জড়িয়ে পড়তে পারে, যেটা মঙ্গলের কারকতার মধ্যে পড়ে, মামলা মোকদ্দমা দুর্ঘটনায় পড়ে যাওয়া, বা এদের দেবের মুখের মধ্যে অনেক সময় স্পট ব্রণ এইসব কিন্তু দেখা যায়, বা আগুন থেকে সবসময় অষ্টমঙ্গল থাকলে সবসময় আগুন থেকে সাবধান থাকা উচিত। অষ্টমঙ্গল তো আমরা মাঙ্গলিক বলে থাকি, সেটা মাঙ্গলিকের প্রতিকার করা উচিত। বিবাহের ক্ষেত্রে একটা ডিভোর্স হয়ে যাওয়ার বা একটা অশান্তির পরিবেশের সম্ভাবনা সবসময় কিন্তু থাকে।
আর যে কোনো চোখের সমস্যা বা যে কোনো দুরারোগ্য রোগ কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবারে বুধ যদি কারো অষ্টমভাবে থাকে, তাহলে কী হয়, এরা পরের সম্পদকে নিজের সম্পদে পরিণত করার চেষ্টা করে থাকে বা পেরেও থাকে অনেক সময়। এরা সরকারের আনুকূল্য লাভ করে যথেষ্ট, এরা ভালো বিচারক হতে পারে, এরা দীর্ঘায়ুজীবী হয় এবং যে কোনো রকম বিবাদে বা ঝগড়াঝাটির মধ্যে কিন্তু এটা জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে বুধ যদি কারো অষ্টমভাবে থাকে। এবার বৃহস্পতি যদি কারো অষ্টমভাবে থাকে তাহলে কী হতে পারে, বা যদি খুব ভালো জায়গায় থাকে, বা ধরুন কর্কটে অষ্টম ভাব পড়লো, বা মীন রাশিতে অষ্টম ভাব পড়লো, বা ধনু রাশিতে অষ্টম ভাব পড়লো, অর্থাৎ বৃহস্পতি যদি ভালো উচ্চ থাকে এবং সেখানে অষ্টমভাবে পড়ে, তাহলে এরা কিন্তু যে কোনো শাস্ত্র বিষয়ে, যে কোনো শাস্ত্রে ভালো অধ্যয়ন করতে পারে, বা সেখানে পিএইচডি করতে পারে, বা পড়াশোনার জায়গা তাদের ভালো হয়। আর নিজ ক্ষেত্রে থাকলে তাহলে কিন্তু, বা পাপগ্রহের সঙ্গে যুক্ত হয়ে থাকলে তাহলে কিন্তু কাজে অনীহা, পড়াশোনায় অনীহা আসবে, বিচার বিবেচনা বোধ থাকবে না, এবং কী বলো মানে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এই খারাপ ফলে দিয়ে থাকে অষ্টমভাবের ক্ষেত্রে, বা লিভার সংক্রান্ত সমস্যাও কিন্তু আসতে পারে। এবার শুক্র যদি কারো অষ্টমভাবে থাকে তাহলে যদি ভালো জায়গায় থাকে তাহলে এরা সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে, বা সরকারের কোনো সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। শুক্র কিন্তু অষ্টমভাবে বা ভালো ফলও দেয় যদি উচ্চস্থ শুক্র থাকে বা শুভ শুক্র থাকে, ভালো নক্ষত্র থাকে, তাহলে শুক্র কোনো সরকারি কোনো সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা থাকে। এবার শনি যদি কারো অষ্টমভাবে থাকে তাহলে কী হতে পারে, তাহলে শনি অষ্টমভাবে আয়ু বৃদ্ধি করবে অবশ্যই, বা দেশ বিদেশে ভ্রমণ করাবে, এবং অষ্টমে শনি কিন্তু স্ত্রীর শরীর নিয়ে সমস্যা দেখা দেয়, বা টাকা পয়সা রাখার ক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দেয়। অষ্টমে যদি রাহু থাকে, অষ্টমে যদি কোনো রাহু বসে থাকে তাহলে এরা আইনি ঝামেলায় জড়াতে পারে, মামলা মোকদ্দমায় জড়াতে পারে, বুদ্ধির বিনাশ হয়, অর্থাৎ সঠিক বুদ্ধি নিয়ে কাজ করতে পারে না, বা যে কোনো অনৈতিক কাজের সঙ্গে কিন্তু এরা জড়িয়ে দিতে পারে যদি অষ্টমে কারো রাহু থাকে। এরপর কেতু যদি অষ্টমে থাকে, কেতু কোথায় কোথায় ভালো থাকে, মেষে ভালো থাকে, বৃষে ভালো থাকে, মিথুনে ভালো থাকে, এগুলো যদি কেতু থাকে তাহলে কিন্তু অর্থ লাভও হতে পারে। মেষ, বৃষ, আবার এখানে ধনু, এখানে হচ্ছে মেষ বৃষ, এখানে হচ্ছে ধনু, বা মিনে যদি কেতু থাকে তাহলে এই কেতু কিন্তু অষ্টমে থাকলেও অর্থলাভ দিয়ে থাকে, যানবাহন দিয়ে থাকে, বা প্রাপ্তিযোগ ভালোই ঘটায় কেতু যদি অষ্টমে থাকে। এইভাবে মোটামুটি এই গ্রহগুলো যদি অষ্টমভাবে বসে তাহলে কি ফল দেয়, মোটামুটি একটা সাধারণভাবে একটা আলোচনা করা যায়, কিন্তু এর ভিতরে নাক্ষত্রিক বিচার আছে বা নবাংশ দেখার প্রয়োজন আছে, তারপরে কিন্তু বিচার্য বিষয়। নমস্কার।